আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রাশেদ বিন ইয়াসিন, লেকচারার, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে এই এক্সিস ডেন্টাল স্কুলে আমার প্রথম ক্লাস। আমাকে হয়তোবা তোমরা অনেকেই জানো না, আমি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে 2011 সাল থেকে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্টে আছি। আর আমি বিডিএস কমপ্লিট করেছি 2007-এ। আজকে হচ্ছে তোমাদের সাথে আমি আমাদের ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি সাবজেক্টটার একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে এই ক্লাসটা নিব। সেটা হচ্ছে ফ্র্যাকচার অফ ম্যান্ডিবল। এই ফ্র্যাকচার অফ ম্যান্ডিবলটা আমাদের দেখা যায় যে রিটেন এবং ভাইবা দুই ক্ষেত্রেই অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ইম্পর্টেন্ট একটা টপিকস। বিকজ দেখা যায় প্রতিবারই রিটেনে একটা কোশ্চেন এই ফ্র্যাকচার ম্যান্ডিবল থেকে থাকেই, এবং সেই সাথে আমাদের ভাইভাতে এই ফ্র্যাকচার ম্যান্ডিবল থেকে প্রত্যেককেই একটা না একটা কোশ্চেন এক্সামিনাররা করেই থাকে। এই জন্য ফ্র্যাকচার ম্যান্ডিবলটা সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। এখন প্রথমেই আমরা যখন ফ্র্যাকচার ম্যান্ডিবল পড়তে যাব, সবার আগে আমাদের থার্ড ইয়ারে কিছু পড়া মনে করতে হবে। সেটা হচ্ছে ফ্র্যাকচার কি এবং নর্মাল যে জেনারেল ক্লাসিফিকেশনটা আছে ফ্র্যাকচারের, সেটা ঠিক আছে। এখন ফ্র্যাকচার কি? ফ্র্যাকচার হচ্ছে it may be defined as a discontinuity of the bone and also the cartilage। ঠিক আছে, এই কার্টিলেজ শব্দটা অবশ্যই বলতে হবে। কার্টিলেজ শব্দটা না বললে দেখা যায় এক্সামিনার আবার জিজ্ঞাসা করে যে আর কি আছে। বোন অ্যান্ড কার্টিলেজ অবশ্যই বলতে হবে। আর এরপরে আসি আমরা ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। এখন এই ক্লাসিফিকেশনের মধ্যে জেনারেল ক্লাসিফিকেশনের প্রথম 3টা পয়েন্ট আমাদের যে ম্যান্ডিবল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন আছে সেটার সাথে একই, যেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড আর কমিউনিউটেড। ওকে, এখন আমরা যদি ম্যান্ডিবল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশনটা করার চিন্তা করি, সেটাকে আমরা যেমন 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টাইপস অফ ফ্র্যাকচার অনুযায়ী, দেন আরেকটা হচ্ছে সাইট অফ ফ্র্যাকচার অনুযায়ী, আর আরেকটা হচ্ছে ফেভারেবিলিটি অনুযায়ী। এখন টাইপস অফ ফ্র্যাকচারের মধ্যে এই সিম্পল, কম্পাউন্ড, কমিউনিউটেড ফ্র্যাকচারটা থাকবে। তাহলে ম্যান্ডিবল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশনের মধ্যে সবার প্রথমে হচ্ছে টাইপস অফ ফ্র্যাকচার আসতেছে, সিম্পল, কম্পাউন্ড আর কমিউনিউটেড, এবং এর সাথে আরও কয়েকটা টাইপস আছে, যেগুলো হচ্ছে গ্রেনিস্টিক ফ্র্যাকচার, ইম্প্যাক্টেড ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এখন সিম্পল ফ্র্যাকচারটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে থার্ড ইয়ারে আমাদেরকে একবার অলরেডি পড়ানো হয়েছে, যে যদি একটা লিনিয়ার ফ্র্যাকচার হয় যেটা কোনো এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেটেড না, সেটাকে আমরা বলি সিম্পল ফ্র্যাকচার। এখন আমাদের ম্যান্ডিবলের ক্ষেত্রে বা ওরালের ক্ষেত্রে এটা কোন ধরনের ফ্র্যাকচার হতে পারে যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেশন থাকবে না? সেটা হচ্ছে যদি আমাদের কন্ডাইলার রিজনে অথবা কর্নয়েড রিজনে ফ্র্যাকচার হয় অথবা রেমাস রিজনে ফ্র্যাকচার হয়, সেটা কিন্তু মোর কমনলি দেখা যায় যে ভিতরেই ফ্র্যাকচারটা থাকে, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে সেটার কমিউনিকেশনটা থাকে না। এই জন্য এই ধরনের ফ্র্যাকচারগুলোকে আমরা সিম্পল ফ্র্যাকচার বলতে পারি। দেন কম্পাউন্ড ফ্র্যাকচারটা কী ধরনের ফ্র্যাকচার হবে? সেটা যদি আমাদের দেখা যায় যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট থাকে, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড ফ্র্যাকচার। এখন কম্পাউন্ড ফ্র্যাকচারটা উদাহরণটা আমরা কী দিতে পারি? সবচেয়ে কমন হচ্ছে আমাদের এই ম্যান্ডিবলের ক্ষেত্রে টুথ বেয়ারিং পোর্শনে যদি ফ্র্যাকচার হয়, সাপোজ আমাদের এই সিমফাইসিস ফ্র্যাকচার হলো অথবা প্যারাসিমফাইসিস ফ্র্যাকচার হলো অথবা বডি ফ্র্যাকচার হলো উইথ টুথ বেয়ারিং এরিয়া,
সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা হবে হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট বা পেরিওডন্টাল স্পেসের মাধ্যমে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে। এই জন্য এই রিজনগুলোতে যেই ফ্র্যাকচারগুলো হয় প্রায় সবগুলোই আমাদের কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে থাকে। এরপরে আসি আমরা কমিউনিটেড ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচারটা আমরা তাকেই বলবো যেটাতে ফ্র্যাকচার পার্ট দেখা যায় যে মাল্টিপল পিসেস অথবা 2-3 পিসেসের বেশি ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা বলি কমিউনিটেড ফ্র্যাকচার। যেটা আমাদের সাধারণত অনেক হাই ভেলোসিটি ইম্প্যাক্টের কারণে ফ্র্যাকচার হয়ে থাকে, যে ফ্র্যাকচার পার্টগুলো অনেক কয়েকটা টুকরা হয়ে গেল, সেখানে আমরা বলতে পারবো এটাকে কমিউনিটেড ফ্র্যাকচার। দেন গ্রিন স্ট্রিক ফ্র্যাকচারটা হচ্ছে, এটাও আমরা থার্ড ইয়ারে ধারণা পেয়ে আসছি, সেটা আমরা বলি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের বোনসের কর্টিক্যাল প্লেটের ইলাস্টিসিটিটা একটু বেশি থাকে, যার কারণে আমরা যখন বাচ্চাদের ফ্র্যাকচার দেখি দেখা যায় যে তার একটা কর্টিক্যাল প্লেট ব্রেকডাউন হয়ে যায়, কিন্তু আরেকটা কর্টিক্যাল প্লেট ব্রেকডাউন না হয়ে বেন্ড হয়ে যায়, অনেকটা বাঁশের কঞ্চির মতো। বাঁশের কঞ্চি ভাঙলে যেরকম একটা সাইড ব্রেক হয় আর একটা সাইড বেন্ড হয়ে থাকে, সেরকম করে এটাও একটা সাইড ব্রেক হয়ে যায়, একটা কর্টিক্যাল প্লেট আর একটা কর্টিক্যাল প্লেট বেন্ড হয়ে যায়। এটাকে আমরা বলি গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। আর এরপরে টাইপস অফ ফ্র্যাকচারের মধ্যে আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা কিন্তু আমরা আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির ক্ষেত্রে অনেকটা পাই। সেটা কীরকম? যখন কোনো একটা লেশন বা প্যাথোলজি আনট্রিটেড অবস্থায় থাকে, বনি লেশন, দ্যাট মিনস যদি কোনো একটা বড় ডেন্টিজেরাস সিস্ট অথবা কোনো একটা বড় টিউমার, সেটা আনট্রিটেড অবস্থায় আস্তে আস্তে বাড়তেছে দেখা যায় যে একসময় এই বাড়তে বাড়তে যে কোনো একটা সাইডে ম্যান্ডিবলের কর্টিক্যাল প্লেট নষ্ট হয়ে যায় পুরোপুরি, তখন সেখানে অটোমেটিক্যালি ফ্র্যাকচার হতে পারে অথবা সামান্য আঘাতেও ফ্র্যাকচার হয়ে যেতে পারে ওই জায়গাটা। আবার যদি বনি কোনো ডিজিজ থাকে, যেমন পেজিক ডিজিজ, তারপরে অস্টিওপোরোসিস, এসবের কারণেও অনেক সময় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। আর লাস্টে হচ্ছে ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। এই ইম্প্যাক্টেড ফ্র্যাকচারটা অবশ্য আমাদের এই ম্যান্ডিবলের ক্ষেত্রে খুবই রেয়ার। এই ইম্প্যাক্টেড ফ্র্যাকচারটা বেশিরভাগ সময় দেখা যায় ম্যাক্সিলার ফ্র্যাকচারের ক্ষেত্রে। ম্যাক্সিলার ক্ষেত্রে সামনে দিয়ে যদি আঘাত লাগে, অনেক সময় এই ম্যাক্সিলার ফ্র্যাকচার হয়ে ভিতরের দিকে ঢুকে যায়, তখন দেখা যায় ফেস প্রোফাইলটাই চেঞ্জ হয়ে যায়। নর্মালি আমাদের ফেস প্রোফাইলটা কনভেক্স থাকে, তখন একটা কনকেভ ফেস প্রোফাইল হয়ে যায়, অনেকটা ক্লাস 3 ম্যালঅক্লুশনের ক্ষেত্রে যেরকম আমরা ফেস প্রোফাইল পাই সেরকম হয়ে যায়। এটাকে আমরা বলি ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। এখন আমরা যদি সেকেন্ড টপিকসটায় যাই, যেটা হচ্ছে সাইট অনুযায়ী ফ্র্যাকচার ক্লাসিফিকেশন ম্যান্ডিবলে, তখন আমরা নর্মালি যেই সাইটগুলোতে আমরা ম্যান্ডিবল বলি, ম্যান্ডিবল এক একটা সাইট, সেই অনুযায়ী ফ্র্যাকচারটারও নাম হয়। যেমন সিমফাইসিস ফ্র্যাকচার, প্যারাসিমফাইসিস ফ্র্যাকচার, বডি ফ্র্যাকচার, অ্যাঙ্গেল ফ্র্যাকচার, রেমাস ফ্র্যাকচার, করোনয়েড ফ্র্যাকচার, কন্ডাইলার ফ্র্যাকচার, এভাবে করে। ঠিক আছে, এখন এখানে আবার একটা ভাইবা কোশ্চেন আছে, অনেক সময় এক্সামিনাররা জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে আমরা সিমফাইসিস কোন জায়গাটাকে বলি, প্যারাসিমফাইসিস কোন জায়গাটাকে বলি, আবার বডি কোন জায়গাকে বলি ম্যান্ডিবলের। সিমফাইসিসটা হচ্ছে যখন আমরা এই মিড লাইনটাকে বলি, সেটা হচ্ছে সিমফাইসিস, এবং এই জায়গায় ফ্র্যাকচার হলে, মিড লাইনের ফ্র্যাকচারটা হলে সেটা হচ্ছে সিমফাইসিস ফ্র্যাকচার। দেন প্যারাসিমফাইসিস আমরা কতটুকু স্পেসকে বলবো, যে সিমফাইসিসের ঠিক ল্যাটারাল থেকে শুরু করে যদি এই ক্যানাইন পর্যন্ত কোনো ফ্র্যাকচার হয়, দ্যাট মিনস প্রিমোলারের আগে পর্যন্ত, প্রিমোলারের মিজিয়াল পর্যন্ত, এই অংশটুকু আমরা প্যারাসিমফাইসিস হিসেবে ধরতে পারি। এই রিজনটার মধ্যে যখন ফ্র্যাকচারটা হবে সেটাকে আমরা প্যারাসিমফাইসিস ফ্র্যাকচার বলবো। এরপরে আসি বডি ফ্র্যাকচার। বডি ফ্র্যাকচারটা তাহলে আমরা বলবো হচ্ছে প্রিমোলার থেকে শুরু করে থার্ড মোলার এরিয়া পর্যন্ত। আর তারপরে আমাদের অ্যাঙ্গেল ফ্র্যাকচার, রেমাস ফ্র্যাকচারে চলে যাবে। ঠিক আছে, আর এবার আসি আমরা ফেভারেবিলিটি অনুযায়ী ফ্র্যাকচার, ম্যান্ডিবল ফ্র্যাকচার ফেভারেবিলিটি অনুযায়ী।
এখানে আমরা এই ফেভারেবিলিটি অনুযায়ী ফ্র্যাকচার দুই ধরনের ভাগ করতে পারি, একটা হচ্ছে ফেভারেবল ফ্র্যাকচার আর একটা আনফেভারেবল ফ্র্যাকচার। এখন এই ফেভারেবল আনফেভারেবল ফ্র্যাকচারটা নিয়ে কিন্তু পরীক্ষার সময় দেখা যায় অনেক বেশি স্টুডেন্টরা কনফিউশন করে। ফেভারেবল আনফেভারেবল ফ্র্যাকচারটা নিয়ে কনফিউশনে কিন্তু আসলে সেরকম খুব বেশি কিছু নাই, যদি আমরা জিনিসটা একটু বুঝতে পারি। সেটা কি, ফেভারেবিলিটি আমরা নির্ধারণ করতেছি কিসের উপর ভিত্তি করে? এটা আমরা নির্ধারণ করতেছি মাসল পুলের উপর নির্ধারণ করে। দ্যাট মিন্স একটা ম্যান্ডিবল ফ্র্যাকচার হওয়ার পরে ফ্র্যাকচার পার্ট দুইটা যদি মাসল পুলকে রেজিস্ট করতে পারে এবং এই এক তাদের যেই জায়গা আছে অ্যানাটমিক্যাল পজিশন সেখান থেকে সরে না যায়, তাহলে এটা হচ্ছে ফেভারেবল ফ্র্যাকচার। আর যদি মাসল পুলের কারণে ফ্র্যাকচার পার্টটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে আনফেভারেবল ফ্র্যাকচার। এখন এই ফেভারেবল আনফেভারেবল ফ্র্যাকচারটাকেও আবার দুটো করে ভাগ করা হয়, একটা হচ্ছে হরিজন্টালি ফেভারেবল অ্যান্ড হরিজন্টালি আনফেভারেবল, আর আরেকটা হচ্ছে ভার্টিক্যালি ফেভারেবল আর ভার্টিক্যালি আনফেভারেবল। এই হরিজন্টাল ভার্টিক্যাল এই দুটা ভাগ আমরা করি হচ্ছে ফ্র্যাকচারটা আমরা কিভাবে দেখতেছি তার উপর নির্ধারণ। যদি আমরা হরিজন্টাল প্ল্যানে ফ্র্যাকচারটাকে অবজার্ভ করি, সেক্ষেত্রে আমরা এক ধরনের ফেভারেবিলিটি আনফেভারেবিলিটি পাবো। আবার যদি আমরা ফ্র্যাকচারটাকে ভার্টিক্যাল প্ল্যানে অবজার্ভ করি, তখন আমরা আরেক ধরনের ফেভারেবল আনফেভারেবল পাবো। এবং এই ম্যান্ডিবল ফ্র্যাকচারের ক্ষেত্রে ফেভারেবল আনফেভারেবল হওয়ার পিছনে দুইটা মাসল সবচেয়ে বেশি কাজ করে, একটা হচ্ছে ম্যাসেটার, একটা মিডিয়াল রেডিকয়েড, আর মাইলোহায়ারটাও কিছুটা আছে। ঠিক আছে, এখন যদি আমরা একটা ছবি দেখি, এই ছবিটা হচ্ছে সবচেয়ে আমাদের যে ফ্র্যাকচার পড়ার জন্য কমন বই কিলি এবং নীলিমা দুটার মধ্যেই আছে। ছবিটা তোমরা ওখানেও পাবা, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু এঁকে রেখেছি। এটা তোমরা একটু অবজার্ভ করলে বুঝতে পারবা যে ফেভারেবল আনফেভারেবল হরিজন্টাল এবং ভার্টিক্যাল এটা আমরা কিভাবে বুঝতে পারি। যেমন এই প্রথম ছবিটার ক্ষেত্রে আমাদের একটা ফ্র্যাকচার লাইন দেখা যাচ্ছে, যেটা শুরু হয়েছে বাক্কাল প্লেট থেকে এবং আস্তে আস্তে ফরওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে আসছে। এই ফ্র্যাকচারটা আমরা দেখতেছি হরিজন্টাল প্ল্যানে। দ্যাট মিনস এটা হরিজন্টাল প্ল্যানে আমরা অবজার্ভ করতেছি। এই হরিজন্টাল প্ল্যানে অবজার্ভ করার জন্য আমরা প্রথম ছবিটার ক্ষেত্রে দেখতেছি যে ফ্র্যাকচার পার্টটা এই মাসল পুলটাকে রেজিস্ট করতেছে। মাসল পুলটা আমাদের এই ফ্র্যাকচার পার্টটাকে সরায় ফেলতে পারতেছে না, বিকজ অফ দ্য ডিরেকশন অফ দ্য ফ্র্যাকচার। এই ফ্র্যাকচারের ডিরেকশনটার কারণে ফ্র্যাকচার পার্টটা কিন্তু আটকায় গেছে সামনের বড় যে ফ্র্যাকচার পোর্শনটা আছে সেইটার কারণে। এই রেমাস পোর্শনটা কিন্তু ছোট অংশ ফ্র্যাকচারের, আর সামনের বডি পোর্শনটা কিন্তু অনেক বড়, এবং এই ফ্র্যাকচারের ডিরেকশনটার কারণে এই ফ্র্যাকচার পার্টটা মাসেল পুলটা যেদিকে আছে সেদিকে চলে যেতে পারতেছে না। হ্যাঁ, তা আমিনা তুমি জয়েন করেছো, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম ফেভারেবল এবং আনফেভারেবল ফ্র্যাকচার। ঠিক আছে, এই ফেভারেবল আনফেভারেবল ফ্র্যাকচারের মধ্যে দুই রকমের আছে, হরিজন্টালি ফেভারেবল, হরিজন্টালি আনফেভারেবল। এখন যেটা বলছিলাম যে এই ফ্র্যাকচারের ডিরেকশনের কারণে এই মাসেল পুলটাকে এই বাকি ফ্র্যাকচার পার্টটা রেজিস্ট করতে পারছে, যে কারণে ফ্র্যাকচার পার্টটা আলাদা হয়ে যাচ্ছে না বা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে না। বাট এই নিচের ছবিতে যেটা হচ্ছে হরিজন্টালি আনফেভারেবল ফ্র্যাকচার, এই ক্ষেত্রে ফ্র্যাকচার লাইনের ডিরেকশনটা হচ্ছে ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। এর ফলে কিন্তু এই ফ্র্যাকচার পোর্শনটা খুব সহজেই মাসেল পুলের কারণে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এই
ফ্র্যাকচারের ডিরেকশনটাই এমন যে এই ফ্র্যাকচার পার্টটাকে এই বোনস অন্য বাকি ফ্র্যাকচার পার্টের বোনসটা দিয়ে আটকায় রাখার আর কোনো ওয়ে নাই, এটা ইজিলি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। এই কারণে এটাকে আমরা বলি হরিজন্টালি আনফেভারেবল ফ্র্যাকচার। আর এরপরে আসি আমরা এই সেকেন্ড পিকচারটা, যেটা হচ্ছে ভার্টিক্যালি। দ্যাট মিনস আমরা অক্লুশাল লেভেলে আমরা দেখতেছি। অক্লুশাল লেভেলে দেখার কারণে তখন আমরা আরেকটা লাইন পাচ্ছি, যেটা হচ্ছে বাক্কাল থেকে লিঙ্গুয়ালি যাচ্ছে, বাক্কাল থেকে লিঙ্গুয়ালি। এই জন্য আমরা এটাকে ভার্টিক্যালি ফেভারেবল অ্যান্ড ভার্টিক্যালি আনফেভারেবল বলি। ওকে, এখানেও দেখা যাচ্ছে যে দুইটা মাসল, এই ম্যাসেটার মাসল, এই মিডিয়াল টেরিগয়েড মাসল এবং ল্যাটারাল টেরিগয়েড মাসল, এই দুইটা মাসলের কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই ফ্র্যাকচার পার্টটা সরে যেতে চায়। কিন্তু সরে যেতে চাইলেও প্রথম ছবিটা, যেটা ভার্টিক্যালি ফেভারেবল ফ্র্যাকচার, এই ভার্টিক্যালি ফেভারেবল ফ্র্যাকচারে দেখা যাচ্ছে যে এই ফ্র্যাকচার লাইনটা এমনভাবে হয়েছে যে কারণে আমাদের এই ফ্র্যাকচার পার্টটা মাসেল পুলটাকে রেজিস্ট করতেছে, ফ্র্যাকচার পার্টটা সরে যাচ্ছে না। সেটা কিরকম? ফ্র্যাকচার লাইনটা বাক্কাল থেকে হয়ে লিঙ্গুয়ালি গিয়েছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে। এর ফলে এই মেজর পোর্শনটা আমাদের এই ফ্র্যাকচার ছোট পোর্শনটাকে আটকায় রাখতেছে, সরে যেতে দিচ্ছে না। বাট সেকেন্ড ছবিটাতে ফ্র্যাকচার পার্টটা দেখা যাচ্ছে মাসেল পুলের কারণে ইজিলি সরে যাচ্ছে, বিকজ অফ দ্য ডিরেকশন অফ দ্য ফ্র্যাকচার। যেখানে আমাদের এই ডিরেকশনটা এমনভাবে হয়েছে যে বাক্কাল থেকে লিঙ্গুয়ালি ফরওয়ার্ড এবং লিঙ্গুয়াল দিকে চলে আসতেছে, যে কারণে খুব সহজেই এটা আমাদের চলে আসতেছে ফ্র্যাকচার যে এরিয়া সেখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের এটাকে আমরা বলি ভার্টিক্যালি আনফেভারেবল ফ্র্যাকচার। ওকে, এই আমাদের ভার্টিক্যালি আনফেভারেবল, ভার্টিক্যালি ফেভারেবল, হরিজন্টালি আনফেভারেবল এবং হরিজন্টালি ফেভারেবল ফ্র্যাকচারটা বোঝার জন্য সবচেয়ে ইজি ওয়ে। এই জিনিসটা আমরা যখন বইয়ের মধ্যে ছবি দেখে একটু পড়ব, খুব ইজিলি কিন্তু এটা আমরা বুঝতে পারব। এই ছবিগুলা আমরা আমাদের কিলি এবং নীলিমা দুইটা বই পাবো। সবাই একটু চেষ্টা করবা আজকে এই ছবিগুলো দেখে এই জিনিসটা একটু বুঝে নিতে, বিকজ এই হরিজন্টালি ফেভারেবল আনফেভারেবল, ভার্টিক্যালি ফেভারেবল আনফেভারেবল, এই ফ্র্যাকচারগুলা ভাইবার সময় দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্টই কিছু না কিছু ঝামেলা করে ফেলে, বলতে গিয়ে ঠিকমতো বুঝাতে পারে না। আচ্ছা, এরপরে আসি আমরা এই ম্যান্ডিবল ফ্র্যাকচার হওয়ার পরে আমরা সেটাকে কিভাবে ম্যানেজ করব। এইখান থেকে কিন্তু রিটেন কোশ্চেন অনেক বেশি আসে। দেখা যায় যে এই ম্যান্ডিবল ফ্র্যাকচারের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে কীভাবে ম্যানেজ করব, বাচ্চাদের ক্ষেত্রে কীভাবে ম্যানেজ করব, আর ইডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে কীভাবে ম্যানেজ করব, এই কোশ্চেনগুলো সবাই দেখা যায় কাউকে না কাউকে করে ভাইবা বোর্ডে এবং রিটেনেও আসে। বাট এই ডেফিনিটিভ ম্যানেজমেন্ট করার আগে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা এই ফ্র্যাকচারের ম্যানেজমেন্টের প্রিন্সিপালটা জানি কিনা। এই ফ্র্যাকচার ম্যানেজমেন্টের প্রিন্সিপালটার ক্ষেত্রে সবার প্রথমে 4টা পয়েন্ট আসবে, যেটা আমাদের সবাইকে একেবারে ভালো মতো বুঝতে হবে। যে এই 4টা পয়েন্ট বুঝতে পারলে আমাদের ফ্র্যাকচার ম্যানেজমেন্টটা অনেক ইজি হবে। প্রথমে হচ্ছে ফ্র্যাকচার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল বললেই আমাদেরকে বলতে হবে রিডাকশন, দেন ফিক্সেশন, দেন ইমোবিলাইজেশন, আর লাস্টে হচ্ছে রিহ্যাবিলিটেশন। তাহলে আমরা যখন প্রথমে রিডাকশন বলবো, রিডাকশনের মানেটা বুঝতে হবে। রিডাকশনের মানেটা কি? রিডাকশন মিন্স যখন আমরা ফ্র্যাকচার পার্ট দুইটাকে তার অরিজিনাল অ্যানাটমিক্যাল এবং ফাংশনাল পজিশনে নিয়ে আসবো, সেটাকে আমরা বলি রিডাকশন অফ দ্য ফ্র্যাকচার। এখন দুইটা ফ্র্যাকচার
পার্ট আলাদা হয়ে গেছে, এটাকে আমরা একসাথে এক জায়গায় আনবো। এক জায়গায় আনবো কিভাবে? যেটা যেই জায়গায় নিয়ে আসলে সেটা তার অরিজিনাল অ্যানাটমিক্যাল পজিশন হলো, এবং যেই অবস্থায় রাখলে সেটা তার নর্মাল ফাংশনটা করতে পারবে, সেটা হচ্ছে তার মেইন পজিশন, অরিজিনাল পজিশন। এটাকে আমরা রিডাকশন বলি। এখন এই রিডাকশনটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ক্লোজ রিডাকশন, একটা ওপেন রিডাকশন। এই ক্লোজ রিডাকশন, ওপেন রিডাকশনটাও আবার দেখা যায় অনেকে ভুল করে। সেটা কিরকম? বলতে পারে না যে ক্লোজ রিডাকশন বলতে কি বুঝো আর ওপেন রিডাকশন বলতে কি বুঝো। ক্লোজ রিডাকশন বলতে আমরা বুঝতে পারি যে যদি ফ্র্যাকচার পার্ট দুইটা আমরা না দেখে শুধুমাত্র ম্যানিপুলেশনের মাধ্যমে তাদের অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে আসি, সেটাকে আমরা বলি ক্লোজ রিডাকশন। ফ্র্যাকচার পার্ট দুটা না দেখে বলতে কি বুঝালাম? যে ফ্র্যাকচার পার্ট দুটা কি হয়, আমাদের এই বোনসের উপরে মিউকোজাল কভারিং থাকে। এই মিউকোজাল কভারিংটা না সরায়, মিউকোপেরিস্টাল ফ্ল্যাপটা না তুলে শুধুমাত্র ম্যানিপুলেশনের মাধ্যমে যদি আমরা ফ্র্যাকচার পার্ট দুইটাকে ইউনাইট করি, সেটা হচ্ছে ক্লোজ রিডাকশন। আর ওপেন রিডাকশনটা কাকে বলবো? ওপেন রিডাকশন হচ্ছে যখন আমরা এই মিউকোপেরিস্টাল ফ্ল্যাপটা রিফ্লেক্ট করে ফ্র্যাকচার পার্ট দুইটাকে দেখে তারপরে পজিশনে আনবো, সেটা হচ্ছে ওপেন রিডাকশন। এখন এই ওপেন রিডাকশন এবং ক্লোজ রিডাকশন করার পরে এই ফ্র্যাকচার পার্ট দুটাকে ওই জায়গায় ধরে রাখতে হবে। এই ধরে রাখার জন্যই সেকেন্ড পয়েন্ট আসে হচ্ছে ফিক্সেশন। এই ফিক্সেশনটা আমরা যখন ওপেন রিডাকশন করি তখন কিছু জিনিস দিয়ে করা হয়, আবার যখন ক্লোজ রিডাকশন করি তখন আবার কিছু জিনিস দিয়ে করা হয়। সেই জন্য এই ওপেন রিডাকশনে আমরা কি কি জিনিস ইউজ করি ফিক্সেশন করার জন্য, আর ক্লোজ রিডাকশনে কি কি জিনিস ইউজ করি ফিক্সেশন করার জন্য, এইটা আলাদা আলাদাভাবে আমাদের জানতে হবে। সাপোজ একটা বডি ফ্র্যাকচার আমরা ক্লোজ রিডাকশন করব, সেখানে আমাদের সবার আগে প্রয়োজন হবে হচ্ছে আর্চ বার এবং লাইগেচার ওয়্যার। এই আর্চ বারটা দিয়ে আমরা ক্লোজ রিডাকশন করতে পারি। আবার কিছু আছে একেবারে সিম্পল, যেমন সিম্পল ডেন্টাল ওয়্যারিং, আইলেট ওয়্যারিং, এগুলো দিয়েও আমরা ক্লোজ রিডাকশন করতে পারি। তারপরে সার্কামফারেন্সিয়াল ওয়্যারিং, এই ধরনের ওয়্যারিং এবং আর্চ বার এগুলো দিয়ে আমরা ক্লোজ রিডাকশন করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে ল্যাটারাল কম্প্রেশন প্লেট দিতে পারি, ক্যাপ স্প্লিন করতে পারি। আর যখন আমরা ওপেন রিডাকশনে চলে আসি তখন আমরা আবার সরাসরি মিনি প্লেট স্ক্রু ইউজ করে ফিক্সেশন করতে পারি, অথবা ট্রান্সঅসিয়াস ওয়্যারিং করতে পারি। এই ওয়্যারিং এবং এই মিনি প্লেট স্ক্রু এগুলা সবই কিন্তু বইয়ের মধ্যে ছবি আছে, মিনি প্লেট স্ক্রু কেমন দেখায়, এবং এগুলা ইন্টারনেটেও ছবি পাওয়া যায়। এই ছবিগুলো একটু দেখে নিতে হবে। এখন এই রিডাকশন ফিক্সেশনের পরে দেন আমাদের থার্ড প্রিন্সিপালটা আসে হচ্ছে ইমোবিলাইজেশন। নর্মালি যখন আমরা আমাদের ম্যান্ডিবল ছাড়া বা আমাদের এই ফেসের বোনস ছাড়া অন্যান্য যে কোনো বডির বোনসই যখন ফ্র্যাকচার হয়, সেখানে আমরা কি করি? ইমোবিলাইজ করে দিই জায়গাটাকে। ঠিক একইভাবে আমাদের ম্যান্ডিবল ফ্র্যাকচার হলেও সেটাকেও ইমোবিলাইজ করতে হবে। ইমোবিলাইজটা তখন আমরা কীভাবে করি? ইমোবিলাইজটা করার জন্য আমাদের তখন সেই আর্চ বারটার প্রয়োজন হয়। আর্চ বার আমরা নিচের দাঁতে উপরের দাঁতে লাগাই, লাগানোর পরে ওয়্যার দিয়ে অথবা ইলাস্টিক দিয়ে আর্চ বারের হুকগুলা একসাথে ফিক্সড করে দিই। তখন পেশেন্ট আর মুখ খুলতে পারে না। এই মুখ খুলতে পারে না বা মুখ নাড়াতে পারে না, এই অবস্থায় তখন তাকে মোটামুটি 1 মাস 1.5 মাস বা অনেক সময় 2 মাসও রাখা হয়। বাট বাচ্চাদের ক্ষেত্রে খুবই কম সময় রাখা হয়, 1 সপ্তাহ বা 10 দিন এরকম রাখা হয়। এই যে আমরা ইমোবিলাইজ করে রাখলাম, এই সময়ের মধ্যে আস্তে আস্তে তখন ওইখানে অস্টিওজেনেসিসের মাধ্যমে দেখা যায় বোনস ফর্মেশন হয়ে ফ্র্যাকচারটা তখন আবার ইউনাইট হয়ে যায়। আর লাস্টে হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন। আমাদের কিছু ফিজিওথেরাপি আছে, সেগুলো দিয়ে পেশেন্টকে ঠিক করতে হয়। এই আমাদের ফ্র্যাকচার প্রিন্সিপালটা সবার প্রথমে জানতে হবে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট করার আগে। দেন তারপরে আমরা আসবো হচ্ছে আমাদের ডেফিনিটিভ ম্যানেজমেন্টগুলো। এখন ডেফিনিটিভ ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 3 ধরনের। একটা হচ্ছে বাচ্চাদের, চিলড্রেন পেশেন্টের কিভাবে আমরা ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করব, আর ইডেনচুলাস পেশেন্টের কিভাবে ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করব,
এই দুইটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তার সাথে হচ্ছে নর্মাল একটা যদি প্যারাসিম্পাইসিস ফ্র্যাকচার হয় সেটা কিভাবে ম্যানেজমেন্ট করব। এই ধরনের কোশ্চেনগুলোই সবচেয়ে বেশি রিটেনে দেখা যায় এই ফ্র্যাকচার ম্যান্ডিবল থেকে আসে। তাহলে আমরা প্রথমে যদি চিন্তা করি বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন একটা ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করতে যাই সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাদের এই ম্যান্ডিবলে বা ম্যাক্সিলা যেটাই বলি বোনসের মধ্যে আমাদের পার্মানেন্ট টুথ জার্মগুলো থাকে। এখন এই পার্মানেন্ট টুথ জার্ম থাকার কারণে আমরা কিন্তু সবসময় বা মোস্ট অফ দ্য টাইম বাচ্চাদের ক্ষেত্রে প্রেফার করব হচ্ছে ক্লোজ রিডাকশন, বিকজ ওপেন রিডাকশন করলে আমরা তখন মিনি প্লেট স্ক্রু লাগাতে চাই, যেটা বাচ্চাদের এই বোনসের ভিতরে যেই টুথ জার্মগুলো থাকে পার্মানেন্ট টুথ জার্ম সেটাকে হ্যাম্পার করতে পারে। এই জন্য আমরা বাচ্চাদের ক্ষেত্রে প্রেফার করি হচ্ছে ক্লোজ রিডাকশন। এখন ক্লোজ রিডাকশন করলে আমরা তখন পেশেন্টকে কিভাবে ফিক্সেশন করব? বাচ্চাদের ক্ষেত্রে আমরা ফিক্সেশন করি নর্মালি ল্যাটারাল কম্প্রেশন প্লেট দিয়ে অথবা ক্যাপি স্প্লিন করে। এবং এই ল্যাটারাল কম্প্রেশন প্লেট বাচ্চাদের ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের পরীক্ষায় প্রায় সবাইকেই এই ভাইবার সময় জিজ্ঞাসা করতে পারে যে ল্যাটারাল কম্প্রেশন প্লেটটা দিয়ে আমরা বাচ্চাকে কিভাবে ম্যানেজমেন্ট করব বাচ্চাদের ম্যান্ডিবল ফ্র্যাকচার। এই ল্যাটারাল কম্প্রেশন প্লেটটা আমরা কি জিনিস সেটা সবার আগে জানতে হবে। ল্যাটারাল কম্প্রেশন প্লেট মিনস এটা এক ধরনের একটা অ্যাক্রাইলিক প্লেট যেটা দিয়ে আমরা বাচ্চাদের ফ্র্যাকচার পার্টটাকে ইউনাইট করার পরে সেখানে ধরে রাখবো, ওই অবস্থায় ধরে রাখবো, সেটার আলাদা হয়ে যেতে পারবে না। এখন এই প্লেটটা আমরা কিভাবে বানাই এটাও আমাদের একটু জানতে হবে। এই প্লেটটা বানানোর জন্য সবার আগে বাচ্চাদের মুখের ইমপ্রেশন নিতে হবে। এখন ইমপ্রেশনটা নিলে সাপোজ একটা ফ্র্যাকচার হয়েছে, এই ফ্র্যাকচারটা হলে কি হয় বেশিরভাগ সময় দেখা যায় ফ্র্যাকচার পার্টটা একটু আলাদা হয়ে যায় অথবা এই অক্লুশনটা দেখা যায় একটু ডিফর্মিটি হয়ে যায়, এক ধরনের স্টেপ ডিফর্মিটি হয় যে একদিকের অক্লুশন ঠিক আছে, কামড় দিলে আরেক দিকটা নেমে গেছে। এখন যখন আমরা ইমপ্রেশন নিব ইমপ্রেশনটাও দেখা যাবে ওরকম কিছুটা স্টেপ ডিফর্মিটি থাকবে ইমপ্রেশনের মধ্যে, যে এক সাইডের অ্যালভিউলার রিজ থেকে আরেক সাইডের অ্যালভিউলার রিজ এরকম একটু উঁচু হয়ে যায়। তখন ওই ইমপ্রেশনটাকে আমরা যখন মডেল করি মডেলটা দেখা যায় অক্লুশন লেভেলটা একেবারে সুন্দর হরিজন্টালি নাই, একদিকের অক্লুশন লেভেল দেখা যায় একটু উঁচু হয়ে গেছে। ওই জায়গাটায় আমাদের তখন মডেল সার্জারি করতে হয়। মডেল সার্জারি করে মডেলটাকে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে অক্লুশনটাকে ঠিক করতে হয়। ওকে, এখন এই নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে ঠিক করার পরে ওই মডেলের পার্ট দুটাকে স্টিকি ওয়াক্স দিয়ে একসাথে জয়েন করে একটা নর্মাল মডেল করা হয়। দেন ওইটার উপরে আমরা এই বাক্কাল লিঙ্গুয়াল পুরো অংশটাতে একদিক থেকে শুরু করে আরেক দিক পর্যন্ত একটা ওয়্যার দিই, বিকজ এই প্লেটটা আমরা নর্মালি সেলফ কিউর রেজিন দিয়ে বানানো হয়, অ্যাক্রিলিক রেজিন দিয়ে, যেটা অত বেশি স্ট্রং থাকে না। যখন ফ্র্যাকচার পার্ট দুটাকে ধরে রাখতে হবে প্লেটটাকে বেশ স্ট্রং থাকতে হয়। এই জন্য আমরা ওই ফ্র্যাকচার পার্টটাকে যাতে ধরে রাখতে পারে এই জন্য সবার প্রথমে একটা ওয়্যার দিই বাক্কাল টু লিঙ্গুয়াল পুরো স্পেসে অ্যালভিউলার রিজের পাশ দিয়ে। এই ওয়্যার দিয়ে তার উপরে আমরা সেলফ কিওর দিয়ে প্লেটটা তৈরি করি, ফলে প্লেটের ভিতরে ওয়্যারটা থেকে যায়, যে কারণে প্লেটটা বেশ স্ট্রং থাকে। এবং এই দাঁতের স্পেসগুলা ফাঁকা রাখতে হয়, বিকজ প্লেটটা এভাবে মুখের মধ্যে বসানো হবে যাতে করে মাঝখান দিয়ে দাঁতগুলা বের হয়ে থাকে। দেন এই অবস্থায় প্লেটটা যখন আমরা পেশেন্টের মুখে বসালাম অটোমেটিক প্লেটটা যেহেতু আমরা মডেল সার্জারি করে নর্মাল অক্লুশনে এনে বানিয়েছি, ফলে ওই ফ্র্যাকচার পার্টটা প্লেটের মধ্যে আটকা যাবে সেই নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে, তার ফ্র্যাকচার পার্টটা ইউনাইট হয়ে যাবে। দেন তাহলে আমরা ওই পজিশনে প্লেটটা রেখে দিলে ফ্র্যাকচার পার্টটা আস্তে আস্তে ইউনাইট হয়ে যাবে, ইউনাইট হয়ে থাকবে, ফ্র্যাকচারটা রিজলভ হয়ে যাবে। এখন এই প্লেটটা আমরা মুখের মধ্যে তো দিলাম, কিন্তু প্লেটটা আমরা মুখের মধ্যে ধরে রাখবো কি করে? প্লেটটা তো আর এমনি এমনি মুখের মধ্যে আটকায় থাকবে না। সেটাকে রাখার জন্য তখন প্লেটের সাথে আমরা ম্যান্ডিবলটাকে সার্কামফারেন্সিয়াল ওয়্যারিং করে দেব। সার্কামফারেন্সিয়াল ওয়্যারিংটা আমরা সাধারণত একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে করি যেটাকে আওয়েল নামে বলা হয়।
এখন তোমরা হয়তো বা অনেকেই দেখছো বই খাতা সেলাই করার জন্য একটা বড় নিডল ইউজ করে, যেটা মাথায় একটা খাঁচ কাটা থাকে, যেটা দিয়ে সুতোটা ঢুকায় ফেলে বইয়ের ফুটার মধ্যে। আউলতেও অনেকটা ওই টাইপেরই, মাথায় একটা ছিদ্রের মতো থাকে, যেটার মধ্যে ওয়্যার দিয়ে আমরা এই বাক্কাল থেকে নিয়ে এই লিঙ্গুয়াল দিকে বের করে আবার ভিতর থেকে বের করে তারপর ওয়্যারটা টুইস্ট করে দিই মুখের ভিতরে, দুই পাশে এরকম দুইটা সার্কামফারেন্সিয়াল ওয়্যারিং করে আটকায় দিই। তাহলে আমরা ওই অবস্থায় তখন প্লেটটাকে মুখের মধ্যে ধরে রাখতে পারি। এখন এই নিচের ক্ষেত্রে আমরা এটা করলাম। আর সাপোজ আমরা উপরে যদি এরকম প্লেট করি, তখন উপরের ক্ষেত্রে প্লেটটাকে আটকাবো হচ্ছে পার অ্যালভিউলার ওয়্যারিং করে। এই পাশ থেকে ওয়্যারিং ফুটা করে আবার ওই পাশ থেকে বের করবো, পার অ্যালভিউলার ওয়্যারিং। আচ্ছা, এবারে আমরা আসি হচ্ছে ইডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে কিভাবে ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করব। এখন ইডেনচুলাস পেশেন্ট যদি হয়, দ্যাট মিন্স অনেক বয়স্ক পেশেন্ট, এটার ক্ষেত্রেও আমরা দুইভাবেই করতে পারি, ওপেন রিডাকশন এবং ক্লোজ রিডাকশন। ওপেন রিডাকশনটা আমরা করব হচ্ছে মিনি প্লেট স্ক্রু বসায় অথবা ট্রান্সভার্সাস ওয়্যারিং করে। আর যদি আমরা ক্লোজ রিডাকশন করি, সেটা আমরা প্রথমে ফিঙ্গার ম্যানিপুলেশন করে পার্ট দুটাকে একসাথে আনবো। এনে এই ক্ষেত্রেও আমরা এক ধরনের প্লেটের সাহায্য নেব, যেটাকে আমরা বলি গানিং টাইপ অফ স্প্লিন্ট। গানিং টাইপ অফ স্প্লিন্টটা কিন্তু আর কিছুই না, ওটাও এক ধরনের অ্যাক্রাইলিক প্লেট যেটা আমরা বানাই। আর যদি পেশেন্ট কোনো ডেঞ্চার ইউজ করে, যেহেতু ইডেনচুলাস পেশেন্ট থাকে, দেখা যায় বেশিরভাগ সময় তার একটা কমপ্লিট ডেঞ্চার থাকে, ওই কমপ্লিট ডেঞ্চারটাকেও আমরা তখন মডিফাই করে ওটাকে আমরা মডিফাইড গানিং টাইপ অফ স্প্লিন্ট হিসেবে ওটা ইউজ করতে পারি। এখন এই স্প্লিন্টটা বানাতে গেলে ঠিক একইভাবে আমরা ওই ইডেনচুলাস পেশেন্টেরও মুখে ইমপ্রেশন নিয়ে তখন আমরা মডেল বানাই, ওই ফ্র্যাকচারের পার্টের জায়গাটার মধ্যে মডেল সার্জারি করে আবার মডেলটাকে ইউনাইট করে নর্মাল পজিশনে নিয়ে এসে তার মধ্যে আমরা অ্যাক্রাইলিক প্লেটটা বানাই। এখন ইডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে তার ভার্টিক্যাল হাইট। বিকজ আমরা প্লেট দুইটা লাগানোর পরে তাকে কিন্তু ইমোবিলাইজ করলে তার যদি ভার্টিক্যাল হাইটটা মেনটেন না করি, তাহলে কিন্তু পরবর্তীতে তার ওই জায়গায় কিন্তু দেখা যাবে যে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে প্রবলেম হবে, আরও বিভিন্ন প্রবলেম হবে। এই জন্য ভার্টিক্যাল হাইটটাকে আমাদের মেনটেন করতে হবে। ভার্টিক্যাল হাইটটাকে মেনটেন করার জন্য আমরা কি করি, নর্মালি কি হয়, একটা যদি ডেঞ্চার থাকে, ডেঞ্চারের মধ্যে দাঁত থাকে, কিন্তু আমরা যখন একটা প্লেট বানাবো তার হচ্ছে এই স্প্লিন্ট হিসেবে, এই প্লেটের মধ্যে কিন্তু আমরা দাঁত দিব না কোনো, তখন আমরা কি করব, দাঁতের জায়গায় এক ধরনের ওই অ্যাক্রাইলিক দিয়ে বাইট ব্লক তৈরি করব। দাঁতটা যেই হাইটের হবে সেই হাইটের একটা জাস্ট ওই জায়গায় অ্যাক্রাইলিক একটা ব্লক করব অ্যালভিউলার রিজের উপরে, এবং সেটা কতটুকু করব, ভার্টিক্যাল হাইটটা মেনটেন করে, তার ভার্টিক্যাল হাইটটা যেটা থাকবে সেটা মেনটেন করে তারপরে ওইখানে আমরা এই পোস্টিরিয়র রিজন, দ্যাট মিনস এই প্লেটের মোলার রিজনে এক ধরনের বাইট ব্লক তৈরি করব, যেটা আপার লোয়ার দুটারই বাইট ব্লক থাকবে। কামড় দিলে তখন দেখা যাবে যে পেশেন্টের ভার্টিক্যাল হাইটটা যেরকম থাকে সেই অনুযায়ী ওইটা মেনটেন হবে। এই বাইট ব্লকের সাইড দিয়ে আমরা আবার হুক লাগাই দিব। এই হুক লাগালে আপারের সাথে লোয়ারের আমরা ইমোবিলাইজেশন করতে পারবো ওয়্যার দিয়ে অথবা ইলাস্টিক দিয়ে। আর সামনের দিকটাতে আমরা ফাঁকা রাখবো ফর ফিডিং পারপাস, বিকজ পেশেন্টের যখন আমরা মুখ আটকায় দিব এই ওয়্যারিং করে অথবা হচ্ছে ইলাস্টিক দিয়ে, তখন কিন্তু পেশেন্ট আর মুখ হা করতে পারবে না, তখন তাকে সামনে দিয়ে খেতে হবে, একটা বড় স্ট্র দিয়ে লিকুইড খাবার খেতে হবে। আর যদি পেশেন্টের ডেঞ্চারটাকে আমরা এভাবে মডিফাইড করতে যাই, সেক্ষেত্রে আমরা তার এই মোলার রিজনে খালি কয়েকটা হুক লাগাবো, অ্যান্ড সামনের যে আপার লোয়ার ইনসিসর টিট আছে ডেঞ্চারের মধ্যে, সেটাকে আমরা কেটে ফেলে দেব। তাহলে সামনের দিকটা ফাঁকা হয়ে গেল পেশেন্টের খাওয়ার জন্য, আর পিছন দিকের হুকগুলো থাকবে আপার লোয়ারে, যেটা দিয়ে আমরা পেশেন্টের টুইস্ট করব, ওয়্যার দিয়ে অথবা ইলাস্টিক দিয়ে টুইস্ট করে লাগায় পেশেন্টকে মুখ হা করাটা বন্ধ করে দেব। এবং
এই যে গানিং টাইপ অফ স্প্লিন, এটাও একইভাবে ম্যান্ডিবলের জন্য সার্কামফারেন্সিয়াল ওয়্যারিং করে লাগাবো মুখের সাথে, আর আপারে ম্যাক্সিলার জন্য পারঅ্যালভিউলার ওয়্যারিং করব। ঠিক আছে। আর এরপরে আসি আমরা প্যারাসিম্ফাইসিস ফ্র্যাকচার অথবা বডি ফ্র্যাকচার। এই ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময়ে কিন্তু আমরা ওপেন রিডাকশনটা চুজ করি, বিকজ যখন আমরা এই ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে ক্লোজ রিডাকশন করতে যাব তখন কিন্তু দেখা যাবে যে এই আর্চ বার ওয়্যারিং বা সিম্পল ডেন্টাল ওয়্যারিং করে আমরা যখন উপরের দিকটা ঠিকমতো আটকায় দিলাম, কিন্তু নিচের দিকে আমাদের এই লোয়ার বর্ডারের দিকে এই ফ্র্যাকচার পার্টটা এরকম আনইনওয়েন্টেড অবস্থায় থাকবে। এই জন্য আমরা এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ সময় মিনি প্লেট স্ক্রু দিয়ে ফ্র্যাকচারটাকে রিডাকশন করি, যেটা হচ্ছে ওপেন রিডাকশন। এবং তখন আমরা কয়টা মিনি প্লেট স্ক্রু দিব, তখন আমরা লোয়ার বর্ডারে একটা মিনি প্লেট স্ক্রু দিই এবং আপারে উপরের দিকে আরেকটা মিনি প্লেট স্ক্রু দিই। এই মিনি প্লেট স্ক্রু ফ্র্যাকচারের ধরন অনুযায়ী এবং ফ্র্যাকচারের সাইজ অনুযায়ী আলাদা আলাদা ভেরিয়েশন আছে, সেগুলা তখন ওইভাবে আমরা মেনটেন করে করি। ঠিক আছে। এই ফ্র্যাকচার ম্যান্ডিবলের ক্ষেত্রে আমরা যখন এই ভাইবার জন্য প্রিপারেশন নিব অথবা রিটেনের জন্য প্রিপারেশন নিব, সবসময় এই কয়েকটা টপিকস অলওয়েজ পড়তে হবে। এছাড়াও কিন্তু আরও কিছু টপিকস আছে, কিন্তু এই টপিকসগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টপিকসগুলো আমরা যদি একটা ক্লিয়ার ধারণা নিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু ভাইভাতে বা রিটেনে কোনোখানেই সমস্যা হবে না। বিকজ এই ফ্র্যাকচার ম্যান্ডিবলের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেমটাই ক্রিয়েট হয় এই রিডাকশন কীভাবে করা হয়, ওপেন রিডাকশন, ক্লোজ রিডাকশন, এটার কী জিনিস, আমরা এই ক্ষেত্রে কি কি মেনটেন করি, এই জিনিসগুলো আমাদেরকে সবার আগে বুঝতে হয়। ভাইভাতে দেখা যায় ওপেন রিডাকশন, ক্লোজ রিডাকশন নিয়েই অনেক সময় পেশেন্ট এই এক্সামিনাররা পেঁচায় ফেলে এবং দেখা যায় স্টুডেন্টরা তখন আরও বেশি কনফিউজ হয়ে যায়, তখন অনেক সহজ অ্যান্সারই ঠিকমতো আর দিতে পারে না। ওপেন রিডাকশন এবং ক্লোজ রিডাকশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ক্লোজ রিডাকশনটা কিভাবে করি। জাস্ট ফিঙ্গার ম্যানিপুলেশন করে, এখানে আমাদের গাইডলাইনটা হয় হচ্ছে অক্লুশন। অক্লুশনটা যদি আমরা দেখি যে ম্যানিপুলেশন করার পরে অক্লুশনটা মিলে গেছে, তাহলে আমরা বুঝবো যে ফ্র্যাকচার পার্ট দুটা ইউনাইট হয়ে গেছে। এই জিনিসটা আমাদের অনেকেই জিজ্ঞাসা করে এবং পারে না বলতে, যে আমরা গাইডলাইন হিসেবে কি ইউজ করি হচ্ছে অক্লুশন। ঠিক আছে। আর এই ধরনের আসলে ক্লাসে দেখা যায় যে তোমরা আমি যা পড়ালাম তা ঠিকমতো ক্যাচ করতে পারতেছো কি না, ফিডব্যাকটাও যেহেতু খুব একটা পাওয়া যায় না, ফলে যা যা বলা হলো এর মধ্যে যখন পড়তে যাবা বেশ কিছু কনফিউশন হতে পারে। এখন কনফিউশন হলে চেষ্টা করবা বইটা ভালো মতো পড়তে, এই টপিক যেগুলো আমি বললাম এগুলা বইয়ের সাথে মিলাই দেখতে। যদি দেখা যায় যে কোনো একটা জিনিস বুঝতেছো না, তখন আবার চাইলে আমার সাথে আবার কন্ট্যাক্ট করতে পারবা, তখন আমি আবার সেটা নিয়ে আবার নতুন করে আলোচনা করব। বিকজ বইয়ের মধ্যে কিন্তু এই আমি যা যা টপিকস বললাম এটা কিন্তু অনেক কিছু আরও আছে, যেমন ক্লোজ রিডাকশনের ইন্ডিকেশন, ক্লোজ রিডাকশনের কন্ট্রা ইন্ডিকেশন, ওপেন রিডাকশনের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এই জিনিসগুলো কিন্তু খুব ইজি। এগুলা আলাদাভাবে এই জন্য ওভাবে বোঝানোর কিছু নাই, পড়লে দেখা যাবে নিজেই বুঝতে পারবা যে ওপেন রিডাকশন আমরা কখন করতে পারি, ক্লোজ রিডাকশন কখন করতে পারি। ক্লোজ রিডাকশন আমরা কখন করতে পারি, যেমন যদি দেখা যায় যে জাস্ট সিম্পল ফ্র্যাকচার হয়েছে যেটাতে আমাদের ওপেন করার প্রয়োজনই নাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো। বাচ্চাদের ক্ষেত্রে করতে পারবো, বাচ্চাদের ক্ষেত্রে ওপেন রিডাকশন আমরা যেতেই চাবো না, বাট বাচ্চাদের ক্ষেত্রে ওপেন রিডাকশন করা যায়। এখন বর্তমানে কিছু মাইক্রোপ্লেট আছে, সেগুলো দিয়ে করা যায়, কিন্তু আমরা প্রেফার করি অলওয়েজ বাচ্চাদের ক্ষেত্রে ক্লোজ রিডাকশন। এবং অনেক সময় দেখা যায় পেশেন্টের চয়েস থাকে ক্লোজ রিডাকশন, পেশেন্ট বলবে যে আমি ওপেন রিডাকশন, বা ওপেন রিডাকশন যেহেতু অপারেশন করে করতে হবে,
ফ্ল্যাপ তুলে। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় পেশেন্ট করতে চায় না। আবার ওপেন ডিরেকশনের কিছু দেখা যায় ইন্ডিকেশন থাকে যেখানে ক্লোজ ডিরেকশন সম্ভবই না। যেমন একটা বললাম এই প্যারাসিম্পথেসিস বা বডি ফ্র্যাকচার বা অ্যাঙ্গেল ফ্র্যাকচারের ক্ষেত্রে, সেখানে ক্লোজ ডিরেকশন করলে ফ্র্যাকচারটা ঠিকমতো ইউনাইটই হবে না, তখন পেশেন্ট করতে বাধ্য, পেশেন্টকে করতেই হবে। এই ধরনের কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতে আমরা ওপেন ডিরেকশন করব এবং কিছু কিছু ক্ষেত্রে ক্লোজ ডিরেকশন করব। এই জিনিসগুলো বইয়ের মধ্যে কিন্তু ডিটেলস লেখা আছে, এগুলা জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবা। আর যে জিনিসগুলো বোঝানোর দরকার ছিল, যেমন এই আমরা ল্যাটারাল কম্প্রেশন প্লেটটা কীভাবে তৈরি করব, গানিং টাইপ অফ স্প্লিন কীভাবে বানাবো, এই জিনিসগুলো আলোচনা করা হলো। বাট আজকে যদি একটু বইটা খুলে পড়ো দেখবা যে এই জিনিসগুলো মাথায় আরও ভালো মতো ঢুকবে যে এটা কিভাবে করা হয়। আর তার সাথে যদি একটু ছবিগুলো দেখো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা এই ম্যান্ডিবল ফ্র্যাকচারের মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট টপিকস ছিল সবগুলোই আলোচনা করলাম। আর আশা করি সেরকম কিছু বাদ যায় নাই। হ্যাঁ, মোটামুটি আলোচনা করা হয়েছে সবগুলা। আশা করি তোমরা যা বলেছি মোটামুটি বুঝতে পেরেছো, যদিও অনেক সংক্ষিপ্ত সময়। এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব বললাম, তারপরেও কিছু কোশ্চেন হতে বা থাকতে পারে যেটা তোমাদের মডারেটরের মাধ্যমে চাইলে আমাকে যোগাযোগ করে জিজ্ঞাসা করতে পারো। আর এরপরে যদি আবার সুযোগ হয় দেখা যাবে তখন আবার এই কিছু কনফিউশন থাকলে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আর পরবর্তীতে অন্য যে ফ্র্যাকচার আছে আমাদের, মিড ফেসিয়াল ফ্র্যাকচার, ম্যাক্সিলা, জাইগোমেটিক ফ্র্যাকচার, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব সুযোগ পেলে। ঠিক আছে, আজকে এটুকুই থাক। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ ধৈর্য নিয়ে শোনার জন্য। আল্লাহ হাফেজ।